6 ডিসেম্বর ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির একেবারে মুর্শিদাবাদে একটি বাবরি মসজিদের শিলান্যাস করবে। এবং আজকে আমরা যে খবর সকাল থেকে লাগাতার দেখলাম যে রীতিমতো দল হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলেন। এই মুহূর্তে রয়েছেন আইএসএফ নেতা রাহুল মোল্লা। এই প্রসঙ্গে তার কি বক্তব্য, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, এর আগেও আমরা দেখেছি, এর আগে ওই প্রথমবার না তিনবার বিধায়ক ওনাকে সাসপেন্ড করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে দেখুন, একটা ভালো করে বুঝবেন। আমরা দেখেছিলাম অভিজিৎ গাঙ্গুলি আমাদের হাইকোর্টের বিচারপতি যখন ছিল, 32,000 ফেক মানুষকে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল। আমরা দেখেছিলাম তখন তিনি ওই চাকরি প্রার্থীগুলো বাতিল করে দিয়েছিল। আমরা কালকে দেখলাম কি রিসেন্টলি সেই 32,000 যারা বাতিল করেছিল তাদেরকে আবার সুরক্ষিত করলো, যে না এনারা থাকবে। কালকে হাইকোর্টের বিচারপতি রায় দিয়েছে। মেনলি ব্যাপার হলো এই, হুমায়ুন বাবুর কথাটা আমি বলছি, একটু খুলে না বললে হবে না। মেনলি ব্যাপার হলো এই, আপনারা নিশ্চয়ই জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি বলেন সংখ্যালঘু সংখ্যা দরদি, তিনি প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদের পশ্চিমবাংলায় যে ওয়াকফ বিল পাশ করতে দেব না, এবং ওয়াকফ বিলের হয়ে যদি কেউ প্রতিবাদ করেন আমার থেকে কেউ রাখবে না। দ্বিতীয় কথা হলো, যদি ওয়াকফ বিলের প্রতিবাদ করতে যাও তাহলে দিল্লি চলে যেতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছি এখন পুরোপুরি পাশ তো হয়ে গেছে, পশ্চিমবাংলায় কাজও শুরু হয়ে গেছে, এবং যতটা কেন্দ্রকে সহযোগিতা করার তার থেকে বেশি সহযোগিতা করছে। আমরা দেখলাম হুমায়ুন বাবু যে কথাটা বলছে, যে তিনি আজকে আমি দেখছিলাম ফিরাদ বাবু যে কথাটা বলছে, যে আমাদের দলে কোনো রকম ধর্মের বিভাবেদ না যেন ঘটে, সেই কারণে হুমায়ুন বাবু যে বাবরি মসজিদ ভিত্তি স্থাপন করবে বলছে, তিনি যখন একটা ধর্মীয় খাতে চলে যাচ্ছে, ওই কারণে ওনাকে আমরা আমাদের দল থেকে বহিষ্কার করলাম। সেদিকে মেনলি কথাগুলো পশ্চিমবাংলার মানুষকে সজাগ হতে হবে, জানার প্রতি ভরসা করে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর প্রতি ভরসা করে, মুসলমান মেজরিটির সংখ্যালঘু মানুষরা ওনার প্রতি ভরসা করেছিল, তাদের কিন্তু আজকে খালে ছুঁড়ে ফেলে দিয়েছে। কারণ আমি আজকে আইএসএফ করলেও যারা তৃণমূল বন্ধুরা আছে, তাদের কিন্তু বাপ দাদার মা বাপের সব কিন্তু কবরস্থান আছে, তাদেরও কিন্তু চিন্তা করতে হবে। তারা মরলে তাদের কিন্তু পোড়াবে না, তাদের কিন্তু ওই কবরেই দেবে, দাফন করবে। সেই জায়গায় তাকিয়ে থেকে প্রতিটা মানুষকে সজাগ করতে হবে। আর হুমায়ুন বাবুরটা ব্যাপার হলো এই, আমাদের তো ভয় লাগছে যে যেন কোনো আমাদের এখানে দাঙ্গা বেঁধে যায়। মেনলি ব্যাপার হলো এই, ওইদিকে আমরা দেখেছি যে রাজ্যপাল সেখানে বলে দিয়েছি এখানে কোনো রকম ভাবে বাবরি মসজিদ নির্মাণ করা যাবে না, যদি করে হুমায়ুন বাবু তাকে অ্যারেস্ট করো। সেই জায়গায় তাকিয়ে থেকে উনি একটা ধর্মীয় আবেগ মানুষের মধ্যে পয়দা করে দিয়েছে, যে আমি ভিত্তি স্থাপন করবো বাবরি মসজিদ। সে জায়গায় তাকে থেকে মানুষের মুসলমান সম্প্রদায়ের কিছু মানুষ আছে, তারা বুঝবে না, তারা ভিড় করবে। যখন 6 তারিখে স্থাপন করতে দেবে না, তখন কিন্তু ওখানে লড়াই হবে। লড়াই হওয়ার মধ্যে সম্প্রদায় কিনা যেন ঝামেলা পেতে যায়। আজকে যে মেনলি ব্যাপার হলো, আজকে হুমায়ুন বাবু যে কথাটা বলছে মৌখিকভাবে, আপনারা ভালো করে বলুন, খাতায় হয়তো হতে পারে বা খাতায়ও হতে পারে, পুরো গোটা মমতা ব্যানার্জির হুমায়ুন বাবুর কোনোদিন ক্ষমতা ছিল না এরকম ডাইরেক্টলি একটা শাসক দলে থেকে শাসক দলের বিধায়ক হয়ে শাসক দলের নেতৃত্বকে এইভাবে ডাইরেক্টলি হেড করেন। আপনারা দিনের শেষে দেখতে পাবেন পুরো মমতা ব্যানার্জির সঙ্গে হুমায়ুন বাবুর পুরো আতাহাত আছে, যে দেখতে পাচ্ছে মালদা মুর্শিদাবাদের মধ্যে এত হারে আইএসএফ ঢুকে গেছে। আইএসএফকে রুখতে হবে, মুসলমান মেজরিটির সংখ্যা ছড়াতে গেলে কি করতে হবে, এবং এটাও এজেন্ডা হতে পারে, বিজেপির এজেন্ডা হতে পারে। কারণ পশ্চিমবাংলায় ওদের টার্গেট 26 পশ্চিমবাংলায় ঢুকবে। পশ্চিমবাংলায় ঢুকতে গেলে মুসলমান মেজরিটির সংখ্যা যেটা মমতা ব্যানার্জির কাছে আছে সেটা ভাঙাতে হবে। হুমায়ুন কবির বাবুরকে পুরো সেটিং, আমার বিধায়ক নেতা নওশাদ সিদ্দিকী ভাইজান বলে যে তৃণমূলের সঙ্গে যে অভিষেক ব্যানার্জি তথা মমতা ব্যানার্জির সঙ্গে পুরোপুরি নরেন্দ্র মোদী সেটিং আছে। সেটিং যদি না থাকতো তাহলে এই 32,000 চাকরি প্রার্থী যারা ভুয়ো চাকরি প্রার্থী তারা চাকরিটা পেতো না। সে জায়গায় দাঁড়িয়ে থেকে বাংলার মানুষকে সজাগ করবো, কোনো লিডার নয় এই হুমায়ুন বাবু থেকে শুরু করে, কোনো লিডার নয়। আপনারা যারা দেখছেন, আপনারা নিশ্চয়ই আর বাচ্চা নেই, আপনাদের সৎ যুক্তি আছে, বুদ্ধি আছে। আপনারা একটু ভাবুন যে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছিল, এখন কি করছে। আপনার তো সয় সম্পত্তি, আপনার যে মসজিদ আছে, আপনার যে মসজিদ আছে, ঈদগাহ ময়দান আছে, কবরস্থান আছে, যে আপনাদের মাজারগুলো আছে, সেগুলো তো চলে গেল। আমরা দেখতে পাচ্ছি এখন পুরো যে মসজিদ এবং আমাদের যে মসজিদ আছে, মাদ্রাসা আছে, সব দেখতে পাচ্ছি পুরো 1 নম্বর খতিয়ানে পশ্চিমবাংলার রাজ্য সরকারের এখতিয়ারে জমিগুলো সব চলে যাচ্ছে। এখনও মানুষ বোকা আছে, এখানে বুঝতে পারছি না। আজকে সব থেকে আমরা দেখেছি বাংলাদেশের মানুষ যেভাবে গর্জে উঠেছিল, শ্রীলঙ্কার মানুষ যেভাবে গর্জে উঠেছিল, নেপালের মানুষ যেভাবে গর্জে উঠেছিল, পশ্চিমবাংলার মানুষ খুব তাড়াতাড়ি গর্জে উঠতে হবে এবং ওই ভাঁওতাবাদ সরকারকে হটাতে হবে। আমাদের দাবি হলো এই, আপনারা এই ভাঁওতাবাদ সরকারকে হটান, দেখবেন আমাদের রাজ্যে তথা ভারতবর্ষের সে যে ধর্মেরই মানুষ হোক সুস্থভাবে বসবাস করতে পারবে। না তো এই যে দুটো সরকার আছে ধর্মীয় বিবাদকে
বিবাদ সামনে এনে মানুষের মধ্যে এত কিছু করাচ্ছে। এবং এই আমাদের সংখ্যালঘু মানুষের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই, জানার প্রতি বিশ্বাস করেছিলেন তিনি কিন্তু আজকে বিল পাশ করেছে এবং যথেষ্ট কেন্দ্র সরকারকে সহযোগিতা করছে। সে জায়গায় দাঁড়িয়ে থেকে আপনার এলাকায় এলাকায় যেসব লিডার আছে, তৃণমূল লিডার, তাদেরকে আপনারা ধরুন এবং প্রশ্ন করুন যে আপনাদের উপরে ভরসা করেছিলাম, আজকে আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী কি করলো, তখন দেখবেন তারা কি উত্তর দেয়। আপনারা জানেন একে একে বললো 2006 সালে সামথিং বলেছিল যে আমি তখন থেকে এই যে আজকে এমনি ওয়াকফ বিলটা এমনি পাস হয়নি, 2006 সালে থেকে শুরু হয়েছে, 11 সালে উনি ক্ষমতায় এসছে, আজকে এই 25 সাল বিল পাস হয়ে গেছে। উনি বলেছে এসআইআর করতে দেবো না, এসআইআরও অলরেডি চলছে, দেখেছেন নিশ্চয়ই। এটাও ওয়াকফ বিলও পাস হয়ে গেছে, অটোমেটিকলি কাজ শুরু হয়ে গেছে। আজ কত মানুষের বোকা বানাবে? মেনলি ব্যাপার হলো উনি আর যে হয়তো মুসলমান নামধারী মুসলমান, ওনার সৌগাত নামটা হয়তো টাইটেলটা মোল্লা আছে, কিন্তু পুরোপুরিটা ফেরাউনি পরিণত হয়েছে। আজকে মানুষ বুঝতে শিখেছে, ঠিক জায়গায় সঠিক ভেবে ওনাকে উচ্চশিক্ষা দেবে। গণতান্ত্রিক পক্ষের মানুষ পুরো রেডি আছে। এবং ভাঙড় তথা ক্যানিং এবং বাংলার মানুষকে বলবো, আপনারা অতি শীঘ্রই গর্জে উঠুন, না হলে আপনার পূর্বপুরুষরা যেখানে আছে বা আপনিও যেখানে মরার পরে যেখানে আপনার দাপন কাপন করা হবে, সেই জায়গাটা পর্যন্ত সরকারের এখতিয়ারে চলে যাচ্ছে। সেই দিকে তাকিয়ে থেকে আপনারা গর্জে উঠুন। আমার কাছে প্রশ্নটাই সেম ব্যাপারই, যে উনি মন্দির করছে 1 টাকা কেন 1000 করুক। দ্বিতীয় প্রশ্ন হলো, উনি রাজনৈতিকভাবে মানুষ, সব ধর্মের মানুষ ওনাকে ভোট দিয়ে সিংহাসনে বসিয়ে রেখেছে। ওনার কাজ হলো মানুষের পরিষেবা দেওয়ার, ওনার কাজ হলো পশ্চিমবাংলার মানুষ কীভাবে সহযোগিতা পায়, চাকরি থেকে শুরু করে কিভাবে বাইরে থেকে কাজ আনা যায়। রাজ্যে তো কোনো কাজ নেই, জানেন আজকে ছাত্রছাত্রীরা পুরো বেকার ছেলের যুবতীর চাপ বেশি। সেই দিকে তাকিয়ে থেকে মেনলি কথা হলো, যদি উনি আজকে পশ্চিমবাংলার মধ্যে হিন্দু মুসলমান ভাগাভাগি করে রাখতে পারে, তাহলে লাভটা হবে ওনার। কারণ অ্যাকচুয়ালি কিছু সংখ্যালঘু ব্যক্তি ওনাকে সাপোর্ট করে রেখেছে বলে, সংখ্যালঘু একটা ধাপ আছে, ওনাকে সাপোর্ট করে রেখেছে বলে উনি এখনো সিংহাসনে বসে আছে। সেই জায়গায় তাকিয়ে থেকে বিজেপি, আমি বলবো না যে বিজেপি ভালো, একবারও বলবো না। বিজেপি আরএসএস এর দুটো প্রোডাক্ট, সেটা হলো একটা বিজেপি একটা তৃণমূল, সেটা সবাই জানে। একটা কোম্পানি, দুটো তার প্রোডাক্ট, তৃণমূল আর বিজেপি। সেই দিকে তাকিয়ে থেকে আমরা বারংবারই, আমাদের বিধায়ক বারংবারই তো বলছে, আজকে নয়, আমার যখন প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান 2016 সাল থেকে এর বিরুদ্ধে লড়ছে। মানুষ আস্তে আস্তে বুঝতে শিখছে। এবং সাথে সাথে এতটুকু আপনাদের মাধ্যমে বলি, নিশ্চয়ই জানেন কালকে বিধায়ক নওশাদ সিদ্দিকী ক্যানিং পূর্বে খড়গাছি স্টেজে ছিল, কিন্তু টাইম তিনি দেননি। কি ব্যাপারে না ব্যাপারে, এসআইআর এর ব্যাপারে পশ্চিমবাংলার কোনো তৃণমূল লিডারের বা কোনো মুখ্যমন্ত্রীর ক্ষমতা হয়নি এসআইআর এর ব্যাপারে ওই সুপ্রিম কোর্টে কেস করার। আমার বিধায়ক নওশাদ, ভাঙড়ের বিধায়ক, ভাঙড়ের মানুষের গর্ব, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান কেস করেছে। এমনকি আপনাদের সামনে, মিডিয়ার সামনে কেস নাম্বারটা পর্যন্ত বলে দিয়েছে যে আমি ওখানে বার হয়ে যাচ্ছি বলে, সোজা এখান থেকে দিল্লি বার হয়ে গেছে। সেই দিকে তাকিয়ে থেকে ভাঁওতাবাজি নেতাদের কথা ছাড়ো, যে মানুষের হয়ে কাজ করতে চাইছে তাকে আগামী দিন ঠিক জায়গায় আনো। দেখবে এই ধর্মীয় বিবাদের, এই যত হিংসামূলক রাজনীতি, এই মারামারি খুনোখুনির রাজনীতি পশ্চিমবাংলা তথা ভাঙড় ক্যানিং থেকে হটে যাবে। সেই জন্য আপনাদের কাছে আশা রাখবো 2026 সালে মানুষের স্বার্থে, যে সরকারকে ভোট দিলে মানুষের স্বার্থে কাজ করবে, মানুষের উন্নয়নের স্বার্থে কাজ করবে, যুবক বেকার ছাত্রছাত্রীদের যাতে চাকরি পায় সেই কাজটা করবে। এবং বাইরে থেকে যেন কোনো কোম্পানি আমাদের বা কোনো শিল্প আমাদের যেন পশ্চিমবাংলায় আনতে পারে, এবং যেন বেকার ছাত্রছাত্রী, বেকার যত যুবক যুবতী তারা যেন কাজ পায়, সেরকম সরকার 2026 সালে করতে হবে। দেখুন, এর আগেও আমরা দেখেছি যে উনি টার্গেট রেখেছিল বিধানসভা ভোটের সময়, যে আমরা যদি দক্ষিণ 24 পরগনায় ভাঙড় বিধানসভা যদি নওশাদ সিদ্দিকী যায়, আমি আমার জেতা সার্টিফিকেটটা আমি ছিঁড়ে ফেলবো। রাজনীতি মঞ্চে থেকে অনেক নেতা, অনেক নেতৃত্ব অনেক রকম ভাষণ দেয়, কিন্তু কাজে করে দেখাতে হয়। বারংবারই আপনারা সোশ্যাল মিডিয়া চালান, আপনাদের কাছেই পুরো বাজে যে কোথায় গিয়ে তিলক নিচ্ছে, কোথায় গিয়ে নিচ্ছে না। আজকে রাজনীতি মঞ্চে দাঁড়িয়ে থেকে মিথ্যের উপরে দাঁড়িয়ে ডিপেন্ড করে, চুরির উপরে ডিপেন্ড করে, খুনুখুনির উপরে ডিপেন্ড করে আজকে তৃণমূল কংগ্রেসে এই শওকত মোল্লা নামক ব্যক্তি টিকে আছে। সেদিকে তাকিয়ে থেকে ওনার নামে যত কম বলবেন ততই ভালো। দেখুন, পশ্চিমবাংলায় কোনো মাইকা লাল নেই যে নওশাদ সিদ্দিকীকে পশ্চিমবাংলার কোনো অলিতে গলিতে আটকানোর সাহস থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের বিধায়ক চ্যালেঞ্জ দিয়েছিল, ও তো বলেছিল যে ভাঙড়ে ঢুকতে দেবো না। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের বিধায়কই চ্যালেঞ্জ দিয়েছিল, আমি 3 তারিখে তোমার ক্যানিংয়ে আসি, তোমার কীরকম আটকানোর ক্ষমতা থাকে তুমি আটকিয়ে দেখাও। তারপরেও আমাদের প্রোগ্রামটা ছিল 29 তারিখে, যে আমাদের অক্টোবর মাসের 29 তারিখে, নভেম্বর মাসের 29 তারিখে হওয়ার কথা ছিল, সেটা আমরা ডিসেম্বর মাসের 3 তারিখে করতে হচ্ছে একটাই কারণে, সেখানে
চ্যালেঞ্জ যেটা নওশাদ সিদ্দিকী দিয়েছিল, সেখানে শওকত মোল্লা 5 দিন ধরে অনেক পরিকল্পনা করেছিল যে নওশাদ সিদ্দিকীর প্রোগ্রামটা করতে দেবে না। সেদিকে তাকে থেকে আমরা ধন্যবাদ জানাই আমাদের ভাঙড় ডিভিশনকে, অনেকটা সহযোগিতা করেছে, ওই কারণে আমরা প্রোগ্রামটা করতে পেরেছি। এবং কোনো ব্যক্তি যদি মনে করে থাকে প্রশাসনিক পাওয়ার, রাজনৈতিক পাওয়ার থাকাকালীন কোনো ব্যক্তিকে, রাজনৈতিক লিডারকে আটকাবে, তাহলে এখনও ভুল জগতে বাস করছে। সেদিকে তাকে থেকে কালকে যে আমরা ক্যানিং পূর্বের যে খড়গাছিতে যে প্রোগ্রামটা করেছি, আমাদের টার্গেট ছিল 300, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ওই ঝামেলা করার কারণেই বা আটকানোর যে মেসেজটা সব জায়গায় ছড়িয়ে গেছিলো, সেই টার্গেটটা বেড়ে আমরা দেখেছি ক্যানিং পূর্বের মতো জায়গায় খড়গাছি গ্রামে আমরা 802টি ডোনার সেখান থেকে পাই। যে সকল ভাই বোনেরা বা মা বোনেরা এসেছিলো ডোনার দিতে, তাদেরকে আমরা আমাদের দিক দিয়ে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং সাথে সাথে আপনারা নিশ্চয়ই জানেন 30 তারিখে, নভেম্বর মাসের 30 তারিখে এই শওকত মোল্লার নেতৃত্বে তথা সাদেক যে দপ্তরের কথা বললেন, দপ্তরের নেতৃত্বে ওখানে একটা প্রোগ্রাম হয়, রক্তদান শিবির। আমাদের দেখেই তারা করেছিল অ্যাডভান্সলি। আমাদের 29 তারিখে ডেট ছিল, সেটা প্রশাসন বলেছিল না ওরা ওদের প্রোগ্রাম আছে, ওরা ঝগড়া বাঁধাবে। প্রশাসনও জানে যে কারা স্বচ্ছ রাজনীতি করছে আর কারা নোংরামি রাজনীতি করছে ভাঙড়ের বুকে। সেদিকে তাকিয়ে থেকে তারাও একটা রক্তদান শিবির করেছিল, তার কারণে হিসাব পাওয়া যায়নি কতটা ডোনার হয়েছে। সেই কারণে আমরা বারংবারই আমরা ভাঙড় থেকে আওয়াজ তুলেছিলাম যে এই ভাঙড়ের অবজারভার যে দাবি করে এবং ক্যানিং পূর্বের বিধায়ক ওনার কিরকম ক্ষমতা থাকে, একটা রক্তদান শিবির করুক এবং উনি 500 ডোনার করে দেখাক। সেই জায়গায় তাকিয়ে থেকে আমরা দেখেছি ওনার বিধানসভায় একটা রক্তদান শিবির করেছে, সেখানে ওনাদের সামথিং 200 ডোনার হয়নি, 167 না 68টা। সেই দিকে তাকিয়ে থেকে উনি অ্যাকচুয়ালি এই রাজনীতিটা করছে ভাঙড় তথা ক্যানিংয়ের মানুষের রক্ত নিয়ে খেলার রাজনীতি, ব্যালেন্স অন্য কিছু না। কিন্তু ভাঙড়ের বিধায়ক 2021 সালে জেতার পরে ভাঙড়টাকে যেভাবে পশ্চিমবাংলার বুকে এবং মুখে এবং ভারতবর্ষের বুকে যে একটা ভালো দিকে নিয়ে যাচ্ছিল, এখনো পর্যন্ত শাসক দলের যিনি অবজারভার হিসেবে দাবি করে বারংবারই প্রতিটা বুথে অশান্তি লেগে রেখেছে। আমরা এতটুকু আশা রাখি মাননীয় মুখ্যমন্ত্রী তথা অভিষেক ব্যানার্জির কাছে তথা পুলিশ মন্ত্রীর কাছে, যে আপনি ভাঙড় তথা ক্যানিংয়ে যদি এই হিংসামূলক রাজনীতি বন্ধ করতে চান, সর্বপ্রথম এই নটরিয়াস নামক শওকত মোল্লাকে গ্যারেজ করুন, দেখবে এই হিংসামূলক রাজনীতি এই ভাঙড় থেকে তথা ক্যানিং থেকে উঠে যাবে। ব্যাপারটা হলো এই, আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ভাঙড় 2 নম্বর ব্লকের ক্যান্ডিডেট ছিল 2023 সালের জেলা পরিষদের ক্যান্ডিডেট, তাঁর হাজব্যান্ড কারিবুল ইসলাম। তিনি কোনো একটা ব্যাপারে কোনো একটা জায়গায়, সরকারি জায়গায় গিয়ে রাজনৈতিক মিটিং করছিল, সেখানে বাধা দেওয়ার পরে তিনি হুঁশিয়ারি দেয় ডাইরেক্ট মাটিতে পুঁতে ফেলবো, যদি নেক্সট টাইম এরকম হয় ওই টুপি মাথায় দিয়ে যে ঘোরে তার মাটিতে পুঁতে ফেলবো, এইভাবে থ্রেট করে ডাইরেক্ট নাম ধরে। সেখানে তো আমার বিধায়ক কাউকে বলেনি যে ওকে এই কঞ্চিতে তেল মেখে ওকে মারতে হবে। ব্যাপারটা হলো মেনলি শাসক দল ডাইরেক্টলি হিট করে, ওই রকম হিটের জায়গায় যদি প্রশাসন মানে নির্ভূমিকা যদি পালন করে, তাহলে ভাঙড়ের বুকে এরকম ডাইরেক্ট ঠেট দেওয়া কথাবার্তা উঠে যাবে। যদি আপনি বলেন বিধায়কের কথা, বিধায়ক যে কথাটা বলেছে সেটা আপনি বিধায়ককে জিজ্ঞাসা করবেন যে আমার বিধায়ক কী কারণে বলেছেন, নওশাদ সিদ্দিকী ভাইজান কোন প্রসেসে কথাটা বলেছে। কারণ আমি বলিনি, আমি সেটা উত্তর দিতে পারবো না, কারণ বিধায়ক বলেছে কী কারণে না করেছে সেটা আমার বিধায়ক উত্তরটা দিতে পারবে। উনি বারংবার অনেক ডাইরেক্টলি ওরা মিটিংয়ে ফেস টু ফেস ওরা মার্ডার করার নিদান দেয়। নিশ্চয়ই দেখেছেন ঘটপুকুরে প্রোগ্রাম করে রাজ্জাক মারা যাওয়ার পরে নিজের দলের হাতে রাজ্জাক মরে, তারপরে ওখানে বলে কি যে আমার দলের 5 জন শহীদ হলে হবে, তবু ভাঙড় থেকে আমরা এই ভাঙড় বিধানসভা জিতবো। সে জায়গায় দাঁড়িয়ে থেকে আপনারা জানেন আজকে সিপিএমের হারমাত ছিল, সিপিএম থেকে উঠে এসছে ক্যাটাগরি করে মার্ডার খুনোখুনির রাজনীতি করে, সেই কারণে ওর মুখ থেকে এই কথাগুলো বাড়াচ্ছে। কিন্তু এখনও বলবো আমরা বারংবার যে যদি প্রশাসন নির্ভূমিকা যদি পালন করে, পুলিশ মন্ত্রী যদি নির্ভূমিকা পালন করে, যদি ভাঙড়ের মানুষের ক্যানিংয়ের মানুষের যদি ভালো চাই, অশান্তি বন্ধ করতে চাই, এই মালটাকে গ্যারেজে ভরতে হবে। আমরা ওই কথাই বললাম, মেনলি কথা হলো আমরা প্রথমে যখন অবজারভার হিসেবে ভাঙড়ে ঢুকে আমরা বলেছিলাম ভাঙড়ে ঢুকে মধুর হাড়ি পেয়েছে। আজকে ভাঙড়ের এমন কোনো নেতা নেই যে একটা বন্যা যদি শওকত মোল্লার বাড়ি ভেঙে যায়, সে ভাঙড়ের লিডাররা স্করপিও গাড়িতে করে বয়ে দিয়ে আসে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ভাঙড় ছেড়ে যেতে চায় না, ভাঙড়ে মধু আছে সেই কারণে যেতে চায় না। যদি বলেন যে মধুটা কি, মধুটা হলো পয়সা। ভাঙড় থেকে এত ইনকাম করে দিয়ে যাচ্ছে, এত তোলাবাজি করে নিয়ে যাচ্ছে, ভুলতে পারে না, সেই কারণে ভাঙড় ছেড়ে যেতে চায় না। কিন্তু ভাঙড় ছেড়ে ওনাকে যেতে হবে 2026 সালে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভাঙড়ের মানুষ ভোটের মাধ্যমে ওনাকে ভাঙড় ক্যানিং ছেড়ে বাড়ি যেতেই হবে।